আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা চিন্তা করছেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের টি-20 সিরিজটা শুরু হতে চলেছে। আমাদের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, প্লেয়াররা প্রস্তুত হয়ে গেছেন। তবে প্রথম একাদশে কারা থাকবেন আসলে এই প্রথম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটার জন্য? আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের 3 ম্যাচের পর আয়ারল্যান্ডের সঙ্গে 3 ম্যাচের একটা সিরিজ খেলবে। এই 6টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচের পরেই মোস্ট লাইকলি বাংলাদেশের আর কোনো টি-20 সিরিজ নেই, কিংবা তারপর কিন্তু বাংলাদেশকে হয়তো বিপিএলটা খেলে বাংলাদেশের খেলোয়াড়দের সেভাবে প্রস্তুতি নিয়ে তারপর সরাসরি বিশ্বকাপে চলে যেতে হবে। সো ইন্টারন্যাশনাল টি-20 আইস বলতে যদি বোঝা যায় তাহলে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের 3টা এবং তারপর আয়ারল্যান্ডের সঙ্গে 3টা, এই 6টা টি-20 আই ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে। এবং সেই জায়গাটায় ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কোনো ধরনের ঝুঁকিতে যায়নি, তারা কোনো ধরনের এক্সপেরিমেন্টেশনে যায়নি। যে স্কোয়াডটা ইদানিং সময়কার ভালো করেছে, 2025-এর শুরু থেকে যে স্কোয়াডটাকে স্টেবল রাখার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট লিটন দাসকে ক্যাপ্টেন রেখে, সেই স্কোয়াডই মোটামুটি খেলছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। এবং সেই স্কোয়াডের ভেতরে নুরুল হাসান সোহান আমার কাছে মনে হয় যে একটা নতুন ইনক্লুশন বলা যেতে পারে, যিনি শুরুর দিকটায় স্কোয়াডের সঙ্গে ছিলেন না, এশিয়া কাপের সময় থেকে তিনি যুক্ত হয়েছেন এই স্কোয়াডে। এবং এছাড়া বাদবাকি যে ক্রিকেটাররা রয়েছেন তারা কিন্তু খেলার মধ্যেই আছেন এবং রেগুলার তারা গেম টাইমও পেয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে আমার বলা যেতে পারে যে সবাই মোটামুটি একটা আত্মবিশ্বাস নিয়েই এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খেলতে আসবে এবং ইমপ্রেস করার চেষ্টা করবে। কারণ শুধু স্কোয়াডে জায়গা পেলে তো হবে না, প্রথম একাদশেও জায়গা পাওয়ার জন্য যেই পরিমাণ পরিশ্রমটা করতে হবে, যে পারফরমেন্সটা দিতে হবে যেন আপনি অটো চয়েস হয়ে যান, স্টার্টিং 11-এ যেন আপনার নামটা থাকে, সেইটা এনশিওর করার জন্য কিন্তু প্রত্যেক খেলোয়াড়ই নিশ্চয়ই চেষ্টা করবেন তাদের সেরাটা দিতে। এবং প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ, তখন কিন্তু আপনার অন্যভাবে চিন্তা করার একটা স্কোপ থাকে, কারণ এই দলটার বিরুদ্ধেই বাংলাদেশ গত বছরের একদম শেষ দিকে গিয়ে একটা টি-20 সিরিজ খেলেছিল তাদের ঘরের মাটিতে গিয়ে, এবং সেটা লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশের প্রথম বড় একটা সিরিজ জয় ছিল। 3-0 বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে হারিয়ে এসেছিল, যেখানে বাংলাদেশ 7 রান পর্যন্ত ডিফেন্ড করতে সক্ষম হয়েছিল ফাইনাল ওভারে। হাসান মাহমুদের সেই ওভারটা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। এবং বাংলাদেশের টি-20 ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়, 80 রানের ব্যবধানে জয়, সেটাও কিন্তু এই গত সিরিজেই বাংলাদেশ করেছিল শেষ ম্যাচটায়, যেখানে বাংলাদেশ প্রায় 190-এর মতো রান করেছিল জাকের আলী অনেকের একটা ঝড়ো 70+ রানের সুবাদে, এবং ওয়েস্ট ইন্ডিজ সেটা রানটা তাড়া করতে গিয়ে মাত্র 109 রানে অল আউট হয়ে যায়। সো ওভারঅল যদি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের টি-20-র ইতিহাসটা আমরা দেখি, দুই দলের মধ্যকার প্রথম যে মুখোমুখি ছিল সেটা বিশ্বকাপ 2007-এ, সেখানে আশরাফুল আফতাবের দুর্দান্ত ব্যাটিং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। আশরাফুল সেই ম্যাচটাতেই একটা রেকর্ড 50 করেছিলেন, সবচেয়ে কম সংখ্যক বলে বাংলাদেশের পক্ষে দ্রুততম 50 রেকর্ড তিনি করেছিলেন সেই বিশ্বকাপের মঞ্চে, এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। দুই দলের প্রথম দেখায় বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। এরপরে পথ পরিক্রমায় অবশ্য প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ 2বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবং ড্যারেন স্যামি সেই ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের ক্যাপ্টেন সেই সময়কার, তিনি কিন্তু এখন ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ। সো তারপরেও বলা যেতে পারে একটা ইভেন ইকুয়াল ব্যালেন্স রয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টি-20-র পরিসংখ্যানগত দিক থেকে জয় পরাজয়ের হিসেবে। বাংলাদেশের কিন্তু একটা সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে সমান সমান নিয়ে আসার ব্যাপারটা। ওয়েস্ট ইন্ডিজ 9টা, বাংলাদেশ 8টায়, তো বাংলাদেশ যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সমান সংখ্যক জয় তাদের হয়ে যাবে, এবং পুরো সিরিজে যদি বাংলাদেশ আরও কিছু ম্যাচ জিতে যায় তাহলে তো আরোই এগিয়ে থাকবে বাংলাদেশ। সুতরাং সেই সুযোগটা রয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে পিছিয়ে ফেলে দেওয়ার একটা সুযোগ বাংলাদেশের রয়েছে ইন টার্মস অফ উইনস ইন হেড টু হেড সিচুয়েশনস। তো এখন চলে আসি স্টার্টিং 11-এর ঘটনাটায়, বাংলাদেশের প্রাথমিক একাদশে কারা থাকবেন প্রথম ম্যাচটার জন্য। এখন স্কোয়াডের দিকে তাকালে আপনি বুঝতে পারছেন যে সেই জায়গাটায় আসলে মিডল অর্ডারকে সমৃদ্ধ করার জন্য বা লেট মিডল অর্ডারকে সমৃদ্ধ করার জন্য নুরুল সোহানকে রাখা হয়েছে, সাইফ হাসানকে রাখা হয়েছে টপ অর্ডার কিংবা ওই টপ 4-এর যে কোনো একটা জায়গায় তিনি খেলতে পারবেন, প্লাস তার বোলিং স্কিলটা আছে সেটার জন্য। শামীম পাটোয়ারি তিনি তার জায়গাটা ধরে রেখেছেন, জাকের আলী অনিকও তার জায়গাটা ধরে রেখেছেন। পেস বোলারদের মধ্যে শরীফুল ইসলাম জায়গা পেয়েছেন, তানজিম সাকিব তো থাকবেনই, এবং সেই সাথে মুস্তাফিজ এবং তাসকিন আহমেদেরও জায়গা হয়েছে। সুতরাং 4 পেসার অপশন হিসাবে আছে, তাদের মধ্যে কয়জন প্রথম একাদশে খেলবেন সেটা নিয়ে এখন আমরা আলোচনা শুরু করতে পারি। বাট ওভারঅল আমরা একেবারে টপ থেকে যদি যাই, ওপেনিং পার্টনারশিপ, সেখানেও কিন্তু একটা কনফিউশন রয়েছে। আপনি দেখেন এশিয়া কাপের সময় পর্যন্ত কিন্তু বাংলাদেশের ওপেনিং স্ট্যান্ডে তানজিদ তামিম এবং ইমনই খেলবেন, সেই বিষয়টা মোটামুটি কনফার্ম ছিল। ব্যাকআপ হিসেবে কে থাকবেন সেই হিসেবে সাইফ হাসানকে রাখা হয়েছিল স্কোয়াডের মধ্যে। তবে আলটিমেটলি দেখা গিয়েছে সাইফ হাসান কিন্তু এই ওপেনিং স্লটটা শেষে দখলই করে নিয়েছেন, ইমনের জায়গায় সাইফ ঢুকেছেন, এবং তারপর সাইফকে কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আফগানিস্তান সিরিজে লিটন দাস তিনি অ্যাবসেন্ট ছিলেন, এবং সেই সিরিজেও সাইফ হাসান ওপেন করেছেন, 3 নম্বরেও ব্যাট করার সুযোগ যখন মিলেছে তখনও দারুণ করেছেন। ওয়েল ওভারঅল বলতে গেলে সাইফ ওয়াজ আ রেভেলেশন
এই এশিয়া কাপ এর পরবর্তী সময় বাংলাদেশের টি-20 দলটায়। শুধুমাত্র যে ব্যাটিংয়ে যে কাজ করেছেন তাও নয়, বোলিংয়েও সাইফ হাসানের ভালো রেসপন্সিবিলিটি তিনি রাখতে পেরেছেন, উইকেট তুলেছেন, রান আটকেছেন। সো সেই জায়গা থেকে সাইফ আমার মনে হয় বোনাফাইড একজন ক্রিকেটার হয়ে গেছেন, যিনি এই টি-20 একাদশের মধ্যে শুরুর দিকে থাকবেনই থাকবেন। এখন আমরা ওপেনিং স্লটের কথা যদি আসি, ওপেনিংয়ে আমার কাছে মনে হচ্ছে যে তানজিদ তামিম, পারভেজ ইমন দুজনকেই যদি সুযোগ দেওয়া যায় তাহলে তো ভালো হয়। আসলে ইমন একটু অফ ফর্মে ছিলেন, খানিকটা অসুস্থও ছিলেন, তবে এই দুজনকে নিয়েই তো আসলে লং টার্ম প্ল্যানটা ছিল। আমার মনে হয় সেই প্ল্যানে যদি স্টিক করতে পারে টিম ম্যানেজমেন্ট তাহলে কিন্তু একটা ভালো ব্যাপার হতে পারে। এই জায়গায় ইমন এবং তানজিদ তামিম দুজনকেই ওপেন করিয়ে সাইফ হাসানকে at নাম্বার 3 বাংলাদেশ রাখতে পারে। ক্যাপ্টেন লিটন দাস তিনি 4 নম্বরে থাকলেন। তারপরে এখন প্রশ্ন চলে আসে আরো একটা, যে তাওহিদ হৃদয় কি খেলবেন কি খেলবেন না। অসুস্থতার কারণে তিনি আফগানিস্তান সিরিজের টি-20 সিরিজটা মিস করেছিলেন এবং সেখানে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল, মিডল অর্ডারে কোনো সমস্যাই হয়নি। নুরুল, সোহান বলি, জাকের আলী অনিক বলি, তারা কিন্তু সবাই পারফর্ম করেছেন সেই জায়গাটায়। সো ওখানে আমার কাছে মনে হয় যে হৃদয়কে বাদ দিয়েও যে বাংলাদেশ জিততে পারে, মিডল অর্ডারে যে খুব একটা প্রবলেম হয় না, এবং লিটন যেহেতু ফিরে এসেছেন, তিনি যদি 4-এ খেলেন, সাইফ যদি 3-এ খেলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের টপ অর্ডারটা কিন্তু একটা স্ট্রং স্টেবল জায়গায় চলে যায়। 5 নম্বরে আমার কাছে মনে হয় এখানে একটা কন্টেনশনের বিষয় আছে। অনেকেই বলবেন নুরুল, সোহান তার রিসেন্ট পারফরমেন্সের কারণে ডিজার্ভ করেন এই দলটায় থাকা, এবং সত্য কথা সেটা। আফগানিস্তানের সঙ্গে 3 ম্যাচের সিরিজে নুরুল সোহান কিন্তু 3টা ম্যাচেই খুব ভালো ফিনিশিং এনে দিয়েছিলেন এবং তার কারণেই বাংলাদেশ বেশ কিছু টাইট ম্যাচ জিতেও বের হয়েছে। তবে এই ম্যাচে কি বাংলাদেশ আবারও জাকের আলী অনেককে ফিরে আনবে কিনা, কারণ তার প্রিয় প্রতিপক্ষ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। আপনি দেখবেন 2024-এর যে সিরিজটা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে, সেখানে ওডিআই ফরম্যাট, টেস্ট ফরম্যাট, টি-20 ফরম্যাট, 3 ফরম্যাটেই জাকের আলী অনেক কিন্তু তাক লাগানো পারফরমেন্স দিয়েছিলেন এবং শেষ যেই ইনিংসটা খেলেছিলেন 72+40, ওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নক ছিল এবং মনে হচ্ছিল যে আসলে কিছু কিছু খেলোয়াড়দের থাকে প্রিয় অপোনেন্ট। সো জাকেরের প্রিয় অপোনেন্ট আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ, এবং এই ম্যাচটার জন্য জাকেরকে আবারও ফিরিয়ে আনার একটা চিন্তা ভাবনা টিম ম্যানেজমেন্টের থাকতেই পারে। প্রথম ম্যাচে হয়তো তারা জাকেরকে খেলিয়ে দেখলো কেমন হয়। সো জাকেরকে আমি অন্তত রাখছি at নাম্বার 5, বাট এমনও হতে পারে নুরুল হাসান সোহানের প্রতি নির্বাচকরা বা ডিসিশন মেকাররা সিদ্ধান্ত নিয়ে রাখতে পারেন যে তাকে নাম্বার 5-এ খেলানো হবে। নাম্বার 6-এ শামীম হোসেন পাটোয়ারি, আমার মনে হয় একটা লেফট হ্যান্ডেড ব্যাটারের প্রয়োজনীয়তা আছে। টপ 2 লেফট হ্যান্ডেড, তারপরে আমাদের টানা কিন্তু 3 জন ডানহাতি ব্যাটার। সো নাম্বার 6-এ শামীম পাটোয়ারি আমার মনে হয় তার জায়গাটা ওয়ারেন্ট করেন। 7 নম্বরে কে খেলবেন সেই প্রশ্নের জায়গাটায় আবারও কিন্তু ঘুরে ফিরে আসে যে আমরা কি একজন এক্সট্রা ব্যাটার খেলাবো নাকি একজন অলরাউন্ডার খেলাবো। আমার কাছে মনে হয় শেখ মেহেদীকে রাখা উচিত। 2024-এর যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা বলছি, সেই সিরিজে কিন্তু শেখ মেহেদী প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন 8টা উইকেট পেয়ে। যদিও সেই উইকেটের ধরনটা অনেকটা স্পিন বান্ধব, স্লো নেচারের ছিল, যে কারণে তিনি খানিকটা অ্যাসিস্ট্যান্স পেয়েছেন। চট্টগ্রামে কতটুকু কি করতে পারবেন জানি না, বাট তারপরও মনে হয় স্পিনারদের জায়গাটা অবশ্যই শেখ মেহেদী যদি থাকেন সেই ক্ষেত্রে তিনি একটা অ্যাডেড প্লাস হয়ে যেতে পারেন, একটা অফ স্পিন অপশন হিসেবে চলে আসতে পারেন। 8 নম্বরে রিশাদ হোসেন আছেন এবং 9, 10, 11 এই 3টা পজিশন আমি মনে করি যে প্রথম ম্যাচের জন্য তানজিম সাকিব, তাসকিন এবং মুস্তাফিজকেই বাংলাদেশ চিন্তা করবে। ওই 3 পেসার, শরীফুল সেই ক্ষেত্রে একটু ব্রেকে তাকে থাকতে হচ্ছে বা অপেক্ষা করতে হচ্ছে। নাসুম আহমেদ কি সুযোগ পাবেন কি পাবেন না, এখন তিনিও তো একটা জায়গা ওয়ারেন্ট করেন বলা যেতে পারে। এখন শেখ মেহেদীকে আমরা সাথে চিন্তা করছি, সেই জায়গায় কি নাসুম আসতে পারেন কিনা সেটাও কিন্তু একটা জায়গা হতে পারে প্রশ্নের। টিম ম্যানেজমেন্ট যাকে চুজ করেন না কেন, আই উড সে ইটস আ ফেয়ার কল, বাট বেসড অন দ্য অপোনেন্ট আমার কাছে মনে হয় প্রিভিয়াস সিরিজে যারা ভালো করেছেন তাদেরকে একটা পুরস্কার দেওয়া যেতে পারে, যে এই সিরিজেও ওই একই প্রতিপক্ষের বিরুদ্ধে জাকের আলী অনিক এবং শেখ মেহেদীকে যদি বাংলাদেশ খেলায় তাহলে একটা চেষ্টা করে তারা দেখতে পারলো যে ওভারঅল কি হচ্ছে। সো এখানে আলটিমেটলি বাদ পড়ে কিন্তু যাচ্ছে তাওহিদ হৃদয়, তার কিন্তু জায়গা হচ্ছে না এই দলটার মধ্যে। তার জ্বর নেই, তিনি সুস্থ আছেন, তারপরেও কিন্তু আমি দেখছি না যে এখানে তার জায়গা রয়েছে। এবং তাওহিদ হৃদয়কে যদি রাখা হয় ইন কেস, তাহলে কিন্তু যে কোনো একজন ওপেনারকে বাদ যেতে হবে, সাইফ হাসানকে ওপেন করতে হবে। এখন সেই রিস্কটা কি বাংলাদেশ নেবে, নাকি একটা এক্সপ্লোসিভ স্টার্টের আশায় একটা ভালো ব্যাটিং উইকেটে ইমন এবং তানজিদকে বাংলাদেশ আনলিশ করবে এবং তারপর 1 ডাউনে সাইফ হাসান, তারপরে লিটন দাস 4-এ, তারপর 5 নম্বরে সোহান, 6 নম্বরে শামীম। এটা কি একটা বেটার কমপ্লিট টি-20 ব্যাটিং মনে হয় না, ব্যাটিং লাইন আপ মনে হয় না? আমার তো মনে হচ্ছে দিস ইজ আ স্ট্রঙ্গার ওয়ান। এখন তাওহিদ হৃদয় যদি আসেন সেই ক্ষেত্রে কিন্তু ইমনকে বা তানজিদ তামিমকে বসতে হবে, সাইফকে ওপেন করতে হবে দুজনের একজনের সঙ্গে। লিটন তখন 3-এ থাকবেন, হৃদয় তখন 4-এ থাকবেন, 5-এ থাকবেন জাকের বা সোহান, 6-এ থাকবেন শামীম। সো এখন বাংলাদেশ কোন লাইন আপটায় যাবে এই ধরনের উইকেটের জন্য সেটা একটা দেখার ইম্পর্টেন্ট বিষয় আছে। প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে লিটন কুমার দাস বলেছেন যে আমি চাই এমন উইকেটে খেলা হোক যে উইকেটটা যেন ওই ওয়ার্ল্ড কাপে যে ধরনের উইকেটে খেলা হবে, একটা কম্পিটিটিভ স্পোর্টিং উইকেট, রান প্রসবা উইকেট, সেই ধরনের উইকেটে যেন খেলা হয়। কারণ তিনি চাইছেন তার প্লেয়াররা প্রেশার সিচুয়েশনে পড়ুক এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে সেই প্র্যাকটিসটা বা সেই প্রস্তুতিটাও যেন বাংলাদেশ এই সিরিজগুলোর মাধ্যমে নিয়ে ফেলতে পারে। খুবই পজিটিভ একটা কথা, আমার খুবই ভালো লেগেছে লিটনের এই অন্তত কথাটি, এবং সে কারণেই আমার কাছে মনে হয় যে স্কোয়াডের কিছু মেম্বার
যাদেরকে আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে তাদেরকে হয়তো প্রথম ম্যাচে আপনি সুযোগ দিয়ে দেখতে পারেন। জাকের আলী অনেক, শেখ মেহেদী তারা সুযোগ পেয়ে যেতে পারেন। নাসুম যে বাদ পড়ে গেছেন প্রথম ম্যাচে সুযোগ না পাওয়ার কারণে, বা সুযোগ আমি যে বলছি তিনি পাবেন না, এইটা কিন্তু এমন না যে তিনি বাদই পড়ে গেছেন। নাসুম ইজ ডেফিনেটলি আপ দেয়ার, বাট শেখ মেহেদীকেও ট্রাই করে দেখার প্রয়োজন আছে। এই ধরনের উইকেটে আসলে শেখ মেহেদী কিভাবে রিয়াক্ট করেন সেটাও আমাদের দেখার প্রয়োজনীয়তা আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা প্রেডিক্টেড লাইন আপের সঙ্গে বাংলাদেশ যখন টিম নামাবে তখন মিলে যায় কিনা ঘটনাগুলো, কয়জন মিলে কয়জন বাদ পড়ে যায়। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আপনাদের প্রেডিক্টেড 11 প্রথম টি20 এর জন্য কারা কারা থাকবেন? তানজিদ তামিম ইমনে কি ওপেন করবেন কিনা, হৃদয়ের জায়গা হবে কিনা, জাকের আলী অনেক না নুরুল হাসান সোহান, এবং শেখ মেহেদী নাকি নাসুম আহমেদ, অনেক প্রশ্নের কিন্তু জবাব খোঁজার সুযোগ রয়েছে। আপনারা আপনাদের ফেভারিট স্টার্টিং 11টা দিয়ে দিন প্রথম ম্যাচের জন্য, কারা হতে পারেন প্রথম একাদশের সদস্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।